প্রার্থী হয়েছেন আপনি এবারের নির্বাচনে। গত নির্বাচন যেখানে অনেক সমালোচনা আলোচনা হয়েছে। তো এবারের নির্বাচনে আপনার প্ল্যানিং কি? আপনার প্রত্যাশা কি? কি করবেন আপনি এবার নির্বাচনে? আসলে শিল্পী সমিতির শুরু থেকেই শুরু বলতে আমার শুরু থেকেই আমি শিল্পী সমিতির সঙ্গে যুক্ত এবং প্রথমে শুরুর থেকেই আমি এজিএসে ছিলাম বহু ২-৩ বার। এরপর ১৫-১৬তে আমি ছিলাম স্বতন্ত্র প্রার্থী মিশা সওদাগরের এগেনস্টে সাকিব খানের প্যানেলে আমি স্বতন্ত্রের সেক্রেটারিতে পাশ করি এবং শুরুর থেকেই শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি তাদের সুখ দুঃখের, যারা অসচ্ছল, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে থাকার জন্য এবং টোটালি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি এবং গত প্যানেলেও আমি ইসিতে ছিলাম। এবারও আমি ভাইস প্রেসিডেন্টে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছি। আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও আপনি সভাপতি কেন হননি বা আমি যেকোনো একটা আসলে আমি আম, আসলে সভাপতির দায়িত্বটা একটু অনেক বড়, যেটার দায়িত্বটা এই মুহূর্তে আমার একটু বাংলাদেশের বাইরে, তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত, যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পদটাকে আটকে রাখা হতো। যে কারণেই কিন্তু আমি ওই দিকে আমি চিন্তাই করিনি। আমি এবারই নির্বাচনই করতে চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো কোনো বড় পদে করব। কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে। এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আহ, এই প্যানেলে থাকাটাই। রিপন আক্তারের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেককে উনি রিকোয়েস্ট করছে, ওনার প্যানেলে লোক উনি খুঁজে পাচ্ছে না। এটা তো ওইটা কি আপনাকে এটা কনভিন্স এটা করেছে একটা সেখানে? বাজে কথা। এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখানে আসার আগে আরো 10 জন বলছে ভাই আপনার একটা কথা নিব, ভাই ভাই আপনার একটা সাক্ষাৎকার নিব। আইসা আবার আমি এখানে 10 জনকে দিলাম। তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখব? কারণ তখন আমি তাড়াহুড়ো করে এখানে আসছি। তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি। বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। নিপুণ সেটাই করেছে। মনে করেছে যে আচ্ছা, যে সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলে, কারণ সবাই তো আমরা এক। দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে। নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ঘুরে যাই। আজকে আমি যদি পাশ না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে পুরো ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব। ঠিক আছে, এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে। জুনিয়র আর্টিস্টরা বলে যে এই শুধু নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয়, এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য কিছু এইটা করে না, আসলে এরকম সবাই অভিযোগ যে বলে। বলে তা না। এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন, এখানে দেখবেন যে নৃত্যশিল্পী সার্চ দিবেন, প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে। প্রত্যেকটা ফাইটে যারা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন, প্রত্যেকটা ভাই বোনের আছে এবং জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র শিল্পী বলেন, প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারবো। আমার আমার জানা আছে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আমি চেষ্টা করি আসলে, একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না, পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, হয়তো যে মিস হয়েছে তা খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে। আক্ষেপ করাটাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই, পদে থাকি বা না থাকি, আমি কোনো অকেশনে, মানে সবসময় যদি নাও নেই, আহ, কিছু অকেশন থাকে, ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে, আমি উইশ করার চেষ্টা করি। ইলিয়াস কাঞ্চনের মতো দক্ষ একজন মানুষ সে এই প্যানেলে ছিল এবং গতবার সে নির্বাচিত হয়েছিল। তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল শিল্পীদের। তো সেই প্রত্যাশা তিনি হয়তো পূরণ করতে পারেননি, তেমনটাই আমরা জেনেছি। তো এবার মাহমুদ কলিকে নিয়ে আপনাদের এই প্যানেল, আপনারা কি শিল্পীদের আমি প্রত্যাশা মনে পূরণ করি করতে পারবেন? কাঞ্চন ভাই কি প্রত্যাশা পূরণ করতে পারেনি, সে তো আসার পর মনে করেন
মিশা সওদাগর, জায়েদ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল, অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে, যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে। এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্যপদটা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হয়। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে, অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে। শুধু তারা একটাই কাজ করে নাই, সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই। এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই, কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব, এটা আসলে ঠিক না। অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি, এই জন্য হয়তো অনেকেই জানে না বা আপনারা জানেন না যে কি করেছে। আর কি করতে পারে বলেন? এখন কি এখানে আর কিছু করার আছে? একটা শিল্পী সমিতির পিকনিক করেছি, ইফতার পার্টি করেছে, তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে, হ্যাঁ, যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে। দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে 21 জন থাকে, 21 জন থাকলে সবাই মিলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয়। এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলের যারা পাশ করেছিল কেউ এসে তারা রিজাইন করেছে। আবার অনেকেই শপথই নেয়নি, তারা সমিতিতেই আসেনি। তাহলে তারা দাঁড়ায় কেন? আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইলেকশন করে, এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো, তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না? সংসদে তো অবশ্যই যাবে। তো এইটাও সংসদের মতোই, এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলের আসছে, পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম, তারপর সুচরিতা ম্যাডাম, অরুণা বিশ্বাস, হ্যাঁ, জয়, রুবেল ভাই, দীপজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দুই একবার এসছে। কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারটা পাইতাম আমরা, সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আপনারা সবসময় বলেন যে নির্বাচনের এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য, নির্বাচনের পরে আমরা সবাই এক হয়ে যাই, কিন্তু একই তো আপনারা আসলে করেন না। আমরা আসলে হতে পারি না, এইটাই। আপনারা এটা এরকম উদ্যোগ নেন 2017 সাল থেকেই শুরু হয়েছে, কারণ এর আগে বহুত নির্বাচন করেছি। আজকে মনে করেন যে আমি, মান্না, রুবেল ভাই, দীপজল সাহেব, এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি। আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছে, আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি। কিন্তু 17 সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা, এবং একজন আরেকজনকে দেখতে পারে না। এই জিনিসটা আমরা বর্জন করা উচিত। আমরা আশা করছি এবার সেটা হবে না। এবার যেই পাশ করুক না কেন আম, তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ করবে। এই গ্যাপটা কোথায় আসলে অমিত ভাই একটু যদি বলতেন? এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে, বললাম না, 17 সাল থেকে গ্যাপটা শুরু হয়েছে। এই মানে কিছু ব্যাড পলিটিক্স, কিছু খারাপ লোকের কারণে হয়েছে। আশা করি সেই জিনিসটা কেটে যাবে। খারাপ জিনিসটা সবসময় থাকে না, আর চলচ্চিত্রে তো আরও থাকে না। স্পেসিফিক কোনো ব্যক্তি আছে কিনা? আমি কারোর নাম বলতে চাই না, অনেকেই থাকতে পারে। চলচ্চিত্র সমিতিকে বলা হয় শুধু পিকনিক নির্ভর, এছাড়া তেমন কোনো কাজ আসলে চোখে আর পড়ে কি না। কাজ করবে বলেন? আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে এই আর কি কাজ করতে পারে, আপনি আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল, ওই কাজটা করা উচিত ছিল। আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সিনেমা বাড়ানোর কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে প্রডিউসারদের। শিল্পীরা কি ছবি বানাবে? যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে। যেমন আমি প্রডিউসার ছিলাম, আমি বানাইছি, এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায়। কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না। চেষ্টা করবে তারা, হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে, কিন্তু মূল কাজটা প্রডিউসাররা কি, তাহলে প্রডিউসার নামটা আসতো না। প্রডিউসাররা ছবি প্রডিউস করবে, শিল্পীরা অভিনয় করবে, হ্যাঁ, ডিরেক্টরের ডিরেকশন দেবে, ক্যামেরাম্যানরা ক্যামেরা চালাবে, এই তো। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে প্রশ্ন করেন যে এটা কেন হলো না, সেটা আমি কেন হলো না আমি বলে দেব।
কি কাজটা শিল্পীদের উন্নয়ন নিয়ে কাজ করেছেন কি উন্নয়নটা হবে, কোন উন্নয়নটা আমরা করি নাই বলেন? অনেকে যেমন কাজ পাচ্ছে না, সিনেমার পরিমাণ কমে এখন গেছে, মনে যারা করেন জুনিয়র আর্টিস্ট রয়েছেন তারা খুব অভাবে এখন মনে রয়েছেন। করেন যে কাজ একটা প্রডিউসার যদি ছবি বানায়, সেখানে শিল্পী সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের এই জুনিয়র শিল্পীদের বা আমাদের এই আর্টিস্ট, এখন মনে করেন আমি এখন যে বললো ভাই, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে বললো ভাই এই নায়ক চরিত্রটা অমিত হাসানকে নেন, ভিলেন চরিত্রটা অমিত হাসানকে নেন, প্রডিউসার শুনবে? সে তার টাকা দিয়ে ছবি বানাবে। ওই সময়ে যাকে প্রয়োজন, গল্পে যাকে প্রয়োজন তাকে নিবে, ঠিক না? তবে হ্যাঁ, শিল্পীদের বললাম কি যে অসচ্ছল এবং আর্থিকভাবে যারা মানে অসচ্ছল যারা, তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। এবং আপনারা বললাম না যে আপনারা নিউজে দেখেন নাই, আপনারা সেলফিতে দেখেন নাই, এই জন্য হয়তো বলছেন, বাট যতটুকু থাকা দরকার সেটা কম থাকেনি আমরা। ইলিয়াস কাঞ্চন সাহেব যদি সফলই হন, তাহলে ইলেকশন করলো না কেন? Right. এটা দেখেন, ইলেকশন করাটা ইলিয়াস কাঞ্চন ভাই কি বলেছে? সে কি বলছে আমি ব্যর্থ, আমি করতে পারবো না? তা তো বলে নাই। উনি কি বলছে? উনি একটা সংগঠনের মাথা, কোনটা? নিরাপদ সড়ক চাই। উনি বলছে দুইটা সংগঠন একসঙ্গে চালানো আমার পক্ষে সম্ভব না। ছেড়ে দিয়েছিলেন তো সেটা। কোনটা? নিরাপদ সড়ক চাই থেকে উনি না না, ওটা উনি কেমনে ছেড়ে তবে দিলেন? ইলিয়াস কাঞ্চন সাহেব এটা বলেছেন যে অনেকের নাকি সহায়তা পাননি উনি নির্বাচিত হবার পর। ওই যে উনি যখন প্রেসিডেন্ট হয়ে আসছে, ওই প্যানেলের অনেকেই ছিল, প্রত্যেককে ডাকা হয়েছে, তারা আসে নাই, তারা দূরে থাকছে। এবং অনেককে সে যেটা চেয়েছিল যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সেটা হয়তো হয়নি। কাঞ্চন ভাই যেটা বলেছে, বড় ভাই যেটা বলেছে, সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে, সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি, এটা কিন্তু না। উনি ওনার কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরা করতে গেছে, তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে, তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সবকিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ইটা ছিল না। চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি এসে এবং নির্বাচিত হয়ে এবং এই এত কাদা ছোড়াছুড়ির পরে ওনার ইমেজকে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এরকম? কেন ক্ষুণ্ণ হবে? ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চনই না, বা একজন শিল্পী, একজন অমিত হাসান। আমি ইলেকশনে পাস করলেই কি, ফেল করলেই কি, আমি তো আমার জায়গাতেই আছি। আজকে যদি আমি পাস না করি, আমার কি ধস নেমে যাবে? এতে কি আমার হাতের ছবি থাকবে না? আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে? তা নয়, এইটা অন্য জিনিস। যারা নির্বাচন করি আমরা, যারা এই শিল্পী সমিতির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, এখানে হার জিত থাকতেই পারে, ঠিক আছে? তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট পেয়ে, যাদের যোগ্যতা থাকে, যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয়, তারাই পাশ করে। আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে? এখানে তো সে খারাপ কিছু করেনি, শিল্পীদের ভালোবাসার কারণেই সে নির্বাচিত হয়েছে। এবং সেখানে কি খারাপটা কি বলেন? আপনি কি বলেন? আপনি জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী এবার? কোন জয়? ওই আমাদের জয় না আমার জয়? এবার আপনার আমার প্যানেলের জয়, আমি তো ভাবি যে ইনশাল্লাহ আমাদের প্যানেল এবার ফুল প্যানেল আমাদের পাশ করবে আশা করি। গত বছরের মতো, গত নির্বাচনের মতো কাদা ছোড়াছুড়ি কি এবার হওয়ার সম্ভাবনা আছে বলে? আমাদের প্যানেল করবে না, এখন আর বাকিটা কি হবে বলতে পারি না। আমাদের প্যানেল কখনোই কাদা ছড়াছড়ির মধ্যে নেই। আপনারা জয়ী হওয়ার পরে প্রথম কাজটা কি করবেন? আসলে ওই যে বলে না যে বেশি বইলে তো কোনো লাভ নেই। আগে নির্বাচিত হই, তারপর শিল্পীদের নিয়ে বসি, প্রথম মিটিং করি, তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কি সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেইগুলোকে টেনে আনবো আগে। তবে আমার মনে হয় যে অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয়, তাদের এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ, তাহলে মনে হয় অনেক ভালো হবে। এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব। যদি নিপুণ এবং মাহমুদ কলি পাশ করে, আমি যতটুকু জানি বা শুনেছি বা যতটুকু এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও আমরা শুরু করব, সেটা 50 জন হোক, 100 জন হোক, 150 জন হোক,
শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব। জমি না ফ্ল্যাট নাকি কি ধরনের একটা ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট, কারণ জমি দিলে পরে সেটা বানাতে হবে, তো সেই টাকাটাই তো থাকবে না তখন। অতএব একটি প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে, সরকারিভাবে কথা হচ্ছে। সেটা যদি আমরা সাকসেস হই, আমার মনে হয় যদি আমরা পাস নাও করি, আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ, আমরা একজন শিল্পীকে হলেও আমরা দিয়েছি। ভাই জয়ী হইলে সাতটা বিতর্কিত যে সাতটা চুক্তি, এটার কোন পক্ষে অবস্থান নেবেন? কোন কোন কিসের চুক্তি? যে ছবি বিনিময় যে চুক্তি হয়, বিদেশি ছবি আমদানি, এটা কে কি নেবে জানি না। আমি বরাবরই আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি। যখন মান্না বেঁচে ছিল, আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি, ঠিক আছে। তবে এইটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে 19 সংগঠন আছে, 19 সংগঠন মিলে এটা এটা এটার ইটা করেছে, আইনটা বা করেছে। তো এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির, আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে, এটা চলতেই পারে, কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কিনা। দেখা গেল ওই দেশের একটা সুপারহিট ছবি আমাদের দেশে চললো, আমাদের একটা বস্তা পচা একটা ছবি, কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখলো। এটার বিপক্ষে আমি। আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে আমাদের কোনো ছবি যদি রিলিজ হয়, যেরকম কয়েকদিন আগে 2টা ছবি রিলিজ হয়েছে, 3 নাম্বার ছবি ঢুকে গেছিল, কি ছবির নামটা, হুব্বা নাকি, এই ছবিটা। এই ধরনের জিনিস থেকে আমাদের মনে হয় যে আগামীতে শিল্পী সমিতি এই ব্যাপারে খুব কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করবে। কারণ আমাদের 2টা ছবি চলছে, সেখানে আরেকটা ছবি কেন আসবে, বাইরের ছবি? এটা তো দায়িত্ব আসলে প্রযোজক সমিতি। প্রযোজক সমিতিটা যদি স্ট্রং হয়, এবং যেহেতু এখন প্রশাসক চালাচ্ছে, তা আমার বিশ্বাস যখন প্রযোজক সমিতিটা পূর্ণাঙ্গ